প্রিয় দর্শক, আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি কাজী জহিরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বাবা এই শব্দটির সঙ্গে স্নেহ, প্রেম, ভালোবাসা এই আবেগী শব্দগুলো যেমন জড়িত, তেমনি বাবা আমাদের সাহস, বাবা আমাদের নিরাপত্তা, সর্বোপরি বাবা আমাদের আশ্রয়। বাবা ধনী হন কিংবা দরিদ্র হন, বাবা উচ্চশিক্ষিত কিংবা নিরক্ষর, যেই হন না কেন, প্রতিটি সন্তানের কাছে তার বাবা তার মডেল। বাবার অবয়বকে সামনে রেখে আমরা বেড়ে উঠি। আজকে বাবা দিবসে আমরা আমাদের জীবনে বাবার প্রভাব এইসব বিষয় নিয়ে কথা বলবো, স্মৃতিচারণ করব। আমার সঙ্গে স্টুডিওতে 4 জন অতিথি আছেন। আসুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছেন আলামিন রাসেল, এরপর আছেন আহসান হাবিব, এবং আমার বাঁ দিকে আছেন মহসিনা রহমান এবং ডক্টর নাফিসুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা শুরু করি আলামিন রাসেল আপনাকে দিয়ে। আপনি একটু বলবেন আপনার বাবার পরিচয়টা এবং সেই সঙ্গে আপনার জীবনে বাবার প্রভাব। এটা অনেক ব্যাপক, অনেক কথা বলা যাবে, কিন্তু দু একটি স্মৃতি যদি বলেন যেটা খুব সিগনিফিকেন্টলি আপনার জীবনে প্রভাব ফেলেছে। আমি জানি যে আপনি মেডিকেলে পড়েছেন, এই যে আপনি মেডিকেল অবধি গেলেন, নিশ্চয়ই এই জার্নিটাতে আপনার বাবার সাংঘাতিক ভূমিকা ছিল, সেই গল্পগুলো আমরা জানতে চাই। ধন্যবাদ জহির ভাই। আসলে আমার বাবাকে আমি দুইভাবে পেয়েছি। একটা হলো তার একটা সাইড ছিল খুব কঠিন বাবা হিসাবে, আর একটা সাইড ছিল খুবই সফট হিসাবে। বাবা কাজ করতেন পাকিস্তান সেনাবাহিনীতে, উনি পাকিস্তানে কাজ করেছেন এবং যখন যুদ্ধ শুরু হলো 71-এ, তখন উনি বাংলাদেশে চলে আসেন এবং পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপর দিয়ে অনেক রকমের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে উনি পার হন এবং একটা পর্যায়ে আমরা গ্রামে সেটেল হয়ে যাই, আমাদের গ্রামের বাড়িতে আমরা সেটেল হই এবং সেখান থেকেই তার সেই আপনার একটা বড় জার্নি শুরু হয়, স্ট্রাগলের জার্নি শুরু হয়, আমাদের লাইফে স্ট্রাগলের জার্নি শুরু হয়। এর ভিতর দিয়ে কিন্তু আমরা গেছি আর কি। তো সবচেয়ে বাবার কাছে যেটা আমার কাছে মনে হতো যেটা খুব হার্ট টাচিং, সেটা হলো যে আমি যখন সিলেট মেডিকেলে পড়াশোনা করি, তখন ঈদের সময় যখন বাড়িতে আসতাম, বাবা কী করতেন, আমার একটা সেবা ফোন ছিল, তখনকার সেবা ফোন, পরবর্তীতে অন্য কোম্পানির সঙ্গে ছিল, ওটাতে গ্রামের থেকে ল্যান্ড ফোনে কথা বলা যেত, ওই কলটা আসতো আর কি। তো তখন দেখা যেত যে প্রতি 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পর আব্বা কল করতেন যে কোন পর্যন্ত আসছো। তো সিলেট থেকে ঢাকার থেকে বাড়ি আসতে হতো, একটা লম্বা জার্নি আমাকে পার হয়ে আসতে হতো। তো এর মধ্যে আব্বার কাছ থেকে প্রায় 25 থেকে 30টা কল আমরা পেতাম এবং যখন আমি বাড়ির কাছাকাছি, তখন দেখতাম যে আব্বা ওই উপজেলার সামনে, মানে আমাদের বাড়িটা ছিল উপজেলার কাছাকাছি, উপজেলার পরেই, তো ওইখানে উনি দাঁড়িয়ে থাকতেন। তো আমরা তখন এই যে ভ্যানে করে আসতাম, তো তারপরে আব্বা আমার সঙ্গে ভ্যানে উঠতেন, একসঙ্গে বাড়িতে পৌঁছাতাম। তো এইভাবে কিন্তু আব্বার সঙ্গে খুব কাছাকাছি চলে আসা। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাবারা এই কাজগুলো সবসময় করেন। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে। হাবিব ভাই, আপনার কাছে আসি। আমি জানি আপনার বাবা একজন শিক্ষক ছিলেন এবং আমি জানি না ঠিক সেই স্কুলে আপনার বাবার ছাত্র ছিলেন কিনা আপনি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বাবা একজন শিক্ষক। আপনার বাবার কাছ থেকে শিখেছেন এমন কোনো শিক্ষণীয় বিষয়? আমরা প্রতিদিনই শিখেছি, মানে শৈশবে কৈশোরে আমরা সবসময় শিখেছি বাবার কাছ থেকে অনেক কিছু, সিগনিফিকেন্ট কিছু যেটা আপনি শিখেছেন আজও আপনার মনে পড়ে, যেটা আপনাকে উদ্বুদ্ধ করেছে, আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে, মানুষ হতে সাহায্য করেছে। আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ আজকে এরকম চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি ঠিকই বলেছেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আপনার প্রশ্নের উত্তর যদি আমি ঠিক, আপনি কি তার ছাত্র ছিলেন? সেই স্কুলে পড়েছেন? আমি সেই একই স্কুলের ছাত্র ছিলাম। আসলে আমার জীবনের ছোটবেলায় যদি বলি, সব কিছুই আমার বাবার থেকে শেখা। অর্থাৎ আপনি জানেন যে আমি একটু আবৃত্তি করি, সে আবৃত্তিও প্রথম হাতে খড়ি আমার বাবার কাছ থেকে শেখা। আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠি, তো আপনারা জানেন যে স্কুলে মেধা তালিকায় যারা পুরস্কার দেওয়া হয় বই, তা আমাকে একটা বই দেওয়া হলো অগ্নিবীণা। রাতে বাসায় এসে সেই বইটি, অগ্নিবীণা বইটি বের করে বিদ্রোহী কবিতাটি বাবা, আমার মনে আছে খুব স্পষ্টভাবেই, আমাকে শেখাচ্ছিলেন সেই বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করতে। তো তিনি যেহেতু একজন শিক্ষক, আমি এবং তার সরাসরি ছাত্র, পড়াশোনা অনেক কিছু, সব কিছুই তার থেকে অনেক কিছুই শেখা। আমার বাবা একজন কঠিন বলবো, যেহেতু শিক্ষক ছিলেন, বলতে পারি কিছু ফল আছে যেগুলোর বাহিরের আবরণটি খুব শক্ত। ধরুন নারিকেল,
বেল, কিন্তু ভেতরটা কিন্তু খুব নরম। বাইরে যে শক্ত আবরণ, বাইরে থেকে মনে হয় খুব কঠিন, কিন্তু ভেতরটা সত্যি খুব নরম। অর্থাৎ বাবা আমার জীবনে, আমার আজকে সেই যদি বলি যে কাপড় পরা থেকে শুরু করে কীভাবে প্যান্ট পরতে হবে, কীভাবে শার্ট গায়ে দিতে হবে, আমার জীবনের প্রথম টায়ের নট বাঁধা শেখা আমার বাবার কাছ থেকে। ভীষণ রকমভাবে একজন হ্যান্ডসাম মানুষ ছিলেন, একজন পরিশীলিত মানুষ ছিলেন, একজন রুচিশীল মানুষ ছিলেন। আমার জীবনের অনেক কিছুই তার থেকে শেখা। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বাবার সেই শক্ত বহিরাবরণ ভেদ করে নরম হৃদয়ে প্রবেশ করতে পারে না, সেটা পারে মেয়েরা পারে। আমি মহসিনা রহমানের কাছে আসি। আমাদের আজকের একমাত্র নারী অতিথি আপনি। মেয়েদের সঙ্গে বাবার একটা অন্যরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। ছেলেদেরও মডেল হয়, মেয়েদের একেবারে আইডল হয় বাবা। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, আমার স্ত্রীর ক্ষেত্রে দেখেছি, অনেকের ক্ষেত্রে দেখেছি। আরেকটা ইন্টারেস্টিং গল্প আপনাদের বলি। বাবা দিবসের প্রতিষ্ঠাতা কিন্তু একজন নারী, সোনোরা স্মার্ট ডট। তিনি 1910 সালে এই বাবা দিবস প্রস্তাব করেন এবং বাবা দিবস প্রতিষ্ঠা করেন। এর আগে 1908 সালে মা দিবস হয়। 9 সালে তিনি মা দিবসের অনুষ্ঠানে গিয়ে ফিল করেন যে বাবাদের জন্য একটা দিবস থাকা দরকার, কারণ তার বয়স যখন 16 বছর তার মা মারা যায়, তাকে সহ তার আরও 5 ভাই, 6 জনকে তার বাবা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে রেইজ করেছেন। তিনি ফিল করলেন যে মা দিবস থাকতে পারলে একটা বাবা দিবসও দরকার, কারণ আমার বাবার মতো লক্ষ লক্ষ কোটি কোটি বাবা আছেন যারা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে সন্তানদেরকে বড় করেছেন। তাদেরকে ধন্যবাদ দেবার জন্য, কৃতজ্ঞতা জানাবার জন্য একটা দিবস থাকবে না কেন? সেই থেকে বাবা দিবস হয়। সো আপনার কাছ থেকে শুনি যে আপনার শৈশব কৈশোরের, কিংবা এখনও হতে পারে, আমি জানি না আপনার বাবা বেঁচে আছেন কি না, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা আপনার খুব মনে পড়ে। ধন্যবাদ আপনাকে এবং আমাকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য RTVকে ধন্যবাদ। আসলে বাবা দিবসে আমি অনেক স্মৃতি আছে। আমি আসলে বাবাকে ছেড়ে এসেছি 24 বছর, কিন্তু আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমেরিকাতে আমি 24 বছর, তো আমি বাবাকে অনেক আগে ছেড়ে এসেছি। কিন্তু আমার বাবা আসলে সবাই যেরকম বলছে খুব কঠিন, আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আমাদের ফ্যামিলি বিজনেস, দাদা, চাচা, বাবা, আমরা সবাই একটা বাসায় একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে বড় হয়েছি। তো আমার বাবা আসলে খুবই বন্ধুসুলভ ছিলেন। উনি মানে বিজনেসম্যান, বাট উনি সব কিছুই খুব সহজভাবে, যে কোনো কঠিন মুহূর্তর সময়গুলোকে খুব সহজ করে দিতেন। জীবনে যতই যেটা হোক, পড়াশোনায় রেজাল্ট যেমনই হোক, আমার আম্মু খুব স্ট্রিক্ট ছিলেন। তো রেজাল্টটা যদি আমাদের একটু নাম্বার, একটু কিছু হতো, রিপোর্ট কার্ডটা নিয়ে আব্বু যখন পিক করতে যেত আমাদেরকে স্কুল থেকে, তখন দেখে বলতো যে ঠিক আছে, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো। তো ওই সাপোর্টগুলা সেটা কিন্তু বাবা বেশি আমাকে দিতেন। আমরা 2 বোন 1 ভাই, দেখতাম যে ভাইকেও আমার আব্বু, যেমন আমি দেখতাম, এই সাপোর্টটা আপনার ভাইকেও দিতেন? হ্যাঁ, আমার আব্বু না কেন যেন খুব ফ্রেন্ডলি ছিল। আমার দেখা যেত আমার বাবা চেক করতো যে স্কুল থেকে আসার পরে বা আমরা কোথাও যাচ্ছি, ভাইয়ের ড্রেসটা এভরিথিং সুন্দর মতো আছে কিনা। ভাইয়ের শার্টটা যদি দেখতাম যে নোংরা, আমার বাবাকে দেখতাম যে ওটা ওয়াশ করে সুন্দর করে আয়রন করে রেডি রাখছে, সে খুব টিপটপ থাকতো। টেনশন ফ্রি লাইফটা সে খুব পছন্দ করতো, যে লাইফ খুব শর্ট। একটা কথা আমরা সবসময় বলি এবং শুনিও যে মেয়েদের প্রতি বাবাদের একটু পক্ষপাত থাকে। আপনাদের বেলায় কি সেটা ছিল? আব্বু তো খুবই সাপোর্ট করতো আমাকে, আমার বোনকে। মিস করি, আমার বাবা মারা গেছে 2021-এ। আমি তখন এখানে, বাট একদিন পর্যন্ত আমার বাবার সাথে ভিডিও কলে কথা হতো। বাবা খুব শৌখিন ছিলেন। তো আসলে মিস করি বাবার সেই আদর, বাবার সেই সাপোর্টটা। নিশ্চয়ই, বিশেষ করে আমাদের যাদের বাবা প্রয়াত হয়েছেন তারা আরও বেশি করে মিস করে আপনার মতো। ডক্টর নাফিসুর রহমান, আপনার কাছে আসি। আমরা উচ্চ শিক্ষার্থী অনেক সময় বাবা মাকে ছেড়ে দূরে যেতে হয়, কর্মজীবনের জন্য অনেক সময় দূরে যেতে হয়। শেষ বয়সে বাবা মাকে যখন সাপোর্টটা খুব দেয়া দরকার, আমরা অনেকে কাছে থেকে দিতে পারি না। কিন্তু আমরা জানি যে আপনি সেই কাজটি করতে পেরেছেন। আপনার বাবার সেবা যত্ন আপনি শেষ দিন পর্যন্ত করতে পেরেছেন, সেটা নিশ্চয়ই আপনাকে একটা অন্যরকম তৃপ্তি দেয়। আমরা এই অংশটা একটু শুনতে চাই আপনার কাছে।
অনেক ধন্যবাদ জহির ভাই। আজকে আমরা যে বাবা দিবস এইখানে আলোচনায় বসছি, এটা সত্যি একটি খুবই ভালো উদ্যোগ। আরটিভির পক্ষ থেকে আমি আরটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। সো আমার বাবা একজন ডাক্তার ছিলেন। আমার বাবার পরিচয়টা আগে একটু দিয়ে নেই। আমার বাবা ডাক্তার ছিলেন। উনি ঢাকা মেডিকেল কলেজের সেকেন্ড ব্যাচ ছিলেন। 1950-তে উনি ঢুকেছিলেন। তারপরে 52-র যে ভাষা আন্দোলনের সময় উনি ছিলেন, ওই হোস্টেলে ছিলেন, ব্যারাক বলতো আগে, ব্যারাকে ছিলেন। তারপর ওখান থেকে পড়াশোনা শেষ করে উনি ঢাকা মেডিকেল কলেজেই চাকরি শুরু করেন। চাকরি চলাকালীন গভর্নমেন্ট জব করার পরে উনি রংপুরে যান। আমাদের দেশের বাড়ি রংপুরে উনি রংপুর মেডিকেলে থাকার পরে উনি নিজের প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। তো আমি 3 ভাই বোন, আমরা 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। আমার জন্ম হয় রংপুরেই। ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছি একজন সৎ, পরিশ্রমিক, খুবই পরিশ্রমিক ছিলেন, সৎ ছিলেন, ধার্মিক ছিলেন। এই 3টা গুণ ওনার খুবই ছিল, যে সব সময় দেখে আসছি। এবং সবচেয়ে বড় ছিল যেটি, ইনি স্ট্রিক্ট প্রিন্সিপাল। উনি অন্যায় কখনোই সহ্য করতে পারতেন না, সেটা আমাদের ক্ষেত্রে হোক, ভাই বোনদের ক্ষেত্রে হোক, আর যে কোনো অন্যায়ের করতো। তো উনি একদম কঠোরভাবে তার স্ট্রিক্ট প্রিন্সিপাল নিয়ে জীবনটা কাটিয়েছেন। আমার ছোটবেলা থেকে চোখে দেখা। বহু বছর রংপুরে প্র্যাকটিস করেন। তার প্রচুর শুভাকাঙ্ক্ষী ছিলেন, অনেক রোগী ছিলেন। সাথে আমার মায়ের কথাও একটু না বললে নয়। আমার মাও ডাক্তার ছিলেন। উনি সলিমুল্লাহ মেডিকেলের ফার্স্ট ব্যাচ ছিলেন। তো দুজনে মিলেই ডাক্তারি করতেন। সেই ডাক্তার ফ্যামিলিতে আমি বড় হই। আমাকেও ছোটবেলা থেকেই ছিল যে আমি ডাক্তার আমাকে হতে কে হবে। উদ্বুদ্ধ করে আপনাকে ডাক্তার হতে, বাবা না মা? বিশেষ করে বাবা আর কি। বাবা, আচ্ছা। বিশেষ করে যখন আমি একটু বড় হলাম, 9-এ 10-এ উঠলাম, তখন আব্বা অপারেশন করতেন। অপারেশন থিয়েটার ছিল আমাদের বাসার নিচেই। আব্বা আমাকে ডাকতো অ্যাসিস্ট করার জন্য। খুব ওই দূরে, এই গজটা আগায় দেওয়া, আমাকে ওয়াশ নিতে হতো। ওয়াশ নিয়ে এই ঘন্টা 2 বা 3 লাগতো Properly একটা wash অপারেশন করাটা ওয়াশ তখন থেকে করা, শিখে ফেলেন। শিখে ফেলি। তারপরে কি দিতে হবে, একটু দূরে থাকতে হতো, কাছে যেতে দিত না, কিন্তু আমাকে হেল্প করতে হতো, ওকে ডাকতো আমাকে। তো তখন থেকেই আমার একটা দিত আমাকে, যে বড় হলে ডাক্তার হতে হবে তোমাকেও, একটা আমার মনের মধ্যে ওইটা ছিল আর কি। যাই হোক, এইটা দেখে দেখে বড় হয়েছি। আব্বা, বললাম যে প্রথমেই যে পরিশ্রমিক ছিলেন, খাবার সময়ও পেত না উনি। দুপুরবেলা মা ডাকতো খেতে, অনেক বলার পরে এসে তাড়াতাড়ি খেয়ে আবার চলে যেত। যাই হোক, এইটা দেখার হয়ে আমি বড় হলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপরে ডাক্তারি পড়তে ঢাকায় চলে আসলাম। এই প্রথম ঘর ছাড়া হলাম। বাবা মায়ের যে ভালোবাসাটার থেকে যে হোস্টেলে থাকাটা। আমেরিকা আসেন কবে? আমি আসছি 1999-এ। ঢাকায় যখন গেলাম পড়তে, এই ফার্স্ট ডিটাচ হলাম বাবা মার কাছ থেকে। বাবাকে আমরা, উনি যেরকম বললো অনেক বন্ধুসুলভ ছিল, আমার বাবা বন্ধুসুলভ ছিল, কিন্তু ভয় পেতাম বাবাকে। মানে স্ট্রিক্ট প্রিন্সিপাল ছিল, তো সরাসরি যেরকম মাকে বলতে পারতাম, বাবাকে অতটা বলতে পারতাম না। কিন্তু বাবার আমাদের সব আশাই পূরণ করছে জীবনে। বড় হলাম, তারপরে 99-এ আমি আমেরিকায় আসলাম। আসার পরে আমি 2007-এ ওনাদেরকে, আমার বাবা মা দুজনকে নিয়ে আসি। হ্যাঁ, ওনারা এখানে আসার পরে আব্বা তখনও বেশ শক্ত সমর্থ ছিলেন। 2007-এ উনি, আপনারা তো জানেন, বাবা মা এখানে আসলে বন্দি জীবন মনে করেন, এনারা এখানে থাকতে চাইতেন না। আব্বা 6 মাস এখানে থাকতো, 6-7 মাস বাংলাদেশে থাকতো, এখানে 3-4 মাস থাকতো আর কি। এইভাবে যাতায়াত করতেন উনি। তারপরে যখন 2016 থেকে ওনার বয়স হয়ে গেল, উনি 93 ইয়ার্স ওল্ডে মারা গেছেন 2021-এ। 16 বা 17 সালের দিকে ওনার বয়সের কারণে উনি আর সেরকম মুভ করতে পারতো না।
তো আমি বললাম যে আপনারা যাওয়ার দরকার নেই, তারপরেও যেতেন কিন্তু আমি সাথে যেতাম। তো আগে যেতে হতো না, তারপর থেকে আমি সাথে যেতাম। 2020 পর্যন্ত সাথে গেছি, 20তে আর দেশে যাওয়া হয় নাই। 21-এ উনি 20 সালে লাস্ট এইখানে মারা যান। তো উনি মারা যাওয়ার 2019 থেকে ওনার একটু অ্যালজাইমার একটু ইয়ে হলো 2019-এ, ওই ভুলে যেত সব কিছু, ওই সময়টা প্রায় 2 বছর আর কি, 2021-এর এই পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টুকু আমি যতটুকু পারছি, আমি মনে করি যে আমি লাকি, আমি সেবা করতে পারছি। তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো, এই উনি কিছুটা আপনার পেশাগত কাজ করে এই সাপোর্টটা দেয়া খুব কঠিন ছিল নিশ্চয়ই। খুব গুড কোশ্চেন। অনেক কষ্ট হতো আমাদেরকে। এবার সারাটা দিন কাজ করে এসে সকালের নাস্তা রেডি খাওয়াই দিয়ে যেতাম, সকালের নাস্তা খাওয়াই দিয়ে দুপুরে একজন মহিলা আসতেন, শুধু দুপুরে 2-3 ঘন্টা থাকতেন। উনি দুপুরবেলাটা টেক কেয়ার করতেন, ফিরে এসে আপনি আবার বাকি দায়িত্ব পুরোটাই আমার ছিল। অ্যামেজিং, আপনি একজন সুযোগ্য সন্তান, আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে RTVর পক্ষ থেকে আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এটা করেছেন, এবং আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাদের বাবা বেঁচে আছেন তারা যেন এই শিক্ষাটা গ্রহণ করে, শেষ বয়সে যে সাপোর্টটা আমাদের বাবাদের দরকার, মায়েদের দরকার, সেই সাপোর্টটা যেন আমরা দিতে পারি যতটা সম্ভব কাছে থেকে। অনেক ধন্যবাদ নাফিস ভাই আপনাকে। আলামিন রাসেল, আপনার কাছে আসে। আপনি তো একজন বিপ্লবী মানুষ, ভিন্ন চিন্তার মানুষ, মানে প্রচলিত চিন্তাকে ভেঙে নতুন চিন্তা করতে পছন্দ করেন। আমরা একটা কথা শুনি এই যে দিবসগুলো নিয়ে, বাবা দিবস, মা দিবস, এগুলা একটা কর্পোরেট বিষয়। এইসব দিবস উপলক্ষে পণ্যের বেচা কেনা, এই বাণিজ্যিক বিষয়টা খুব প্রধান হয়ে দাঁড়ায়। তো আপনি এটাকে কিভাবে দেখেন? এটা চমৎকার একটা কোশ্চেন। সেটা হলো যে আমি আসলে এই যে দিবসগুলো যেগুলো উদযাপন হয় এটার পক্ষে, এই জন্য পক্ষে, সেটা হলো যে আমরা কিছুটা হলেও যে কর্মব্যস্ততা, হ্যাঁ, পড়াশোনা বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, কিছুটা সময় কিন্তু আমরা স্মৃতিচারণগুলো করতে পারি। হ্যাঁ, যেমন যদি বলি আমি যে আজকে সকালে আমি আপনার গাড়িতে বসে আমি আমার বাবার কথা এবং আমার মেজো চাচা মারা গেছেন কিছুদিন আগে, তার কথা চিন্তা করে অনেক আমি চিৎকার করে কান্নাকাটি করছি। হ্যাঁ, এটা আমার মাঝে মাঝেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে হয় যখন একা থাকি। তো এটা আসলে মানে যদিও কোনো দিবস উপলক্ষে না, কিন্তু এই দিবসগুলো হয় কি যে আমাদেরকে পিছনে নিয়ে যেতে সহযোগিতা করে। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই জরুরি একটা দিবস আছে বলে আজকে আমরা RTVতে বসে অনুষ্ঠানটা করতে পারছি। এক্স্যাক্টলি। না, আপনি ঠিকই বলেছেন হাবিব ভাই। আপনার কাছে একই ধরনের প্রশ্নই করতে চাই যে এই মানে কর্পোরেট বিষয়গুলো দিবসের, মানে আমরা নিশ্চয়ই এই শিক্ষাটা গ্রহণ করব যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয় সাধারণত বাবা মাকে জন্মদিনে একটা কার্ড পাঠানো, কিংবা বাবা দিবস, মা দিবস আসলে একটা কার্ড পাঠানো বা একটা ফোন করা, তারা বড় বেশি ইন্ডিভিজুয়ালিস্ট। আমাদের সোসাইটিতে আমরা অতটা ইন্ডিভিজুয়ালিস্ট না। যেটা নাফিস ভাই বললেন যে একেবারে শেষ বয়স 93 বছর বয়সে ওনার বাবা মারা গেছেন, শেষ দিন পর্যন্ত তিনি বাবার সেবা করেছেন, সকালে নাস্তা রেডি করে দিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো, আবার ফিরে এসে কাজ থেকে ফিরে এসে আবার দায়িত্ব নেওয়া। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমরা নার্সের উপর ছেড়ে দেই না। সো আমরা নিশ্চয়ই এই দিবসগুলো থেকে এই শিক্ষাটা গ্রহণ করব। দিবসটা থাকবে, এই উপলক্ষে আমরা যেন একেবারে সেলিব্রেট করতে পারি, কিন্তু সারা বছরই আমরা বাবাকে সাপোর্ট দিব, বাবার কথা মনে করব, একইভাবে ভালোবাসবো। আপনার অভিমতটা জানতে চাই বিষয়ে। আমার কাছে সত্যিকার অর্থে বাবা দিবস বা মা দিবস যেটিই বলি না কেন, প্রতিদিনই আমার বাবা দিবস, প্রতিদিনই আমার মা দিবস। তবে এই দিবসগুলোকে আমি খারাপভাবে দেখি না। সেলিব্রেট অন্ততপক্ষে যারা সারা বছর বাবা মায়ের জন্য এই দেশের কালচারে যারা সুযোগ হয় না বা সুযোগ পাচ্ছে না, অন্তত একটি দিন হলেও তারা বাবা মার জন্য বিশেষভাবে তারা ফিল করে। কিন্তু আমরা প্রতিদিনই ফিল করি আমি ভাগ্যবান যে আমার মা আমার কাছে আছেন, প্রতিদিনই আমি আমার মার পাশে থাকবার সুযোগ পাই। তো সেই অর্থে প্রতিদিনই আমার কাছে মা দিবস। আমার সৌভাগ্য হয়েছিল আমার বাবাকেও এই যুক্তরাষ্ট্রে নিয়ে আসবার, আমার কাছে কিছুটা সময় রাখবার। আমি হয়তো নাফিস ভাই যেমনটি বললেন নিজে যেভাবে তার বাবার সেবা করেছেন, আমার হয়তো সেটি করবার সুযোগ হয়নি। অর্থাৎ আলহামদুলিল্লাহ সেই সময় আমার বাবা সুস্থ ছিলেন, ভালোই ছিলেন, আমার সেটির খুব একটা প্রয়োজন হয়নি। তবে আমি অবশ্যই ভাগ্যবান যে আমি ব্লেসড যে আমার বাবা কিছুটা সময় তাকে আমি আমার কাছে রাখতে পেরেছিলাম। এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্য যে বাবা আমার কাছে ছিলেন। তবে বাবার থেকে
আসলে আমরা কতটুকু দিয়েছি সেটি বড় কথা নয়, বাবার থেকে যা পেয়েছি সেটি আমাদের ভাবতে হবে। তাদের ঋণ কখনো তো কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমি বলি যে বাবারা কখনো তাদের নিজের শখের চিন্তা করে না, সন্তানের সুখ, সন্তানের শখটাকেই বড় করে দেখে। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আমি যখন এসএসসি পাশ করি ঠিক সেই সময় আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বিত্ত বৈভব বিলাসিতা করার মতো প্রাচুর্য হয়তো তার ওই রকম ছিল না, একজন স্কুল শিক্ষকের যা হয় ঠিক সেরকমই ছিল আমার বাবারও ওই অবস্থাটা। আমি যখন এসএসসি পাশ করি, বাবার একজন প্রিয় ছাত্র বিদেশ থেকে বাবাকে একটি প্রিয় ঘড়ি উপহার দেন, বেশ ভালো একটি ঘড়ি। কিন্তু আমার এসএসসি পাশ করবার পর সেই ঘড়িটি বাবা আমাকে দিয়ে দেন। আপনি একটা ভালো কথা মনে করেছেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি আমাদের সময় ঘড়ি টড়ি পরার নিশ্চয়ই ওই বয়সের ছেলেদের আমার মনে হয় প্রচলন ছিল না। কিন্তু আমি আমার আব্বাকে বলে, আব্বা আমার একটা ঘড়ি লাগবে। তো আব্বার হাত থেকে ওয়েস্টার্ন ওয়াচ কোম্পানির একটা ঘড়ি ছিল আব্বার হাতে, ওইটা ডায়ালের মধ্যে আবার গোল্ড ছিল, কাটাগুলো গোল্ডের ছিল। তো আব্বা ঘড়িটা খুলে আমাকে দিয়ে দিল, এইটা তুমি পরো, আমি আরেকটা কিনে নেব। মানে এই হলো বাবা। আমরা সবাই এখন আবার বাবা হয়েছি, তাই না? মা হয়েছেন আপনি। এই যে ওয়েস্টার্ন কালচারে আমরা আছি, আমেরিকাতে আছি, বাংলাদেশে আমরা আমাদের বাবাদের সান্নিধ্য পেয়েছি, এখন আমাদের সন্তানরা আমেরিকাতে আমাদের সান্নিধ্য পাচ্ছে। আমরা কি আমাদের ভ্যালুসগুলো যে আমরা একটু আগেই যেটা বললাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওরা বড় বেশি ইন্ডিভিজুয়ালিস্ট, 18 বছর হলেই মানে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে সম্পর্কটা অনেকটা ফর্মাল হয়ে যায়। কিন্তু আমাদের একেবারে জন্ম থেকে আমৃত্যু আমরা ওই প্রথম দিন যেমন বাবার কোলে বেড়ে উঠেছি, আজও মনে হয় যে আমি এখন গিয়ে বাবার কোলে উঠতে পারবো, এই ফিলিংসটা আমাদের থাকে। সেই ভ্যালুসগুলো আমরা কতটা এইখানে আমাদের সন্তানদের দিতে পারছি? হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে কালচারাল ব্যারিয়ারটা, যেটা ডিফারেন্স, আমরা তো আসলে খুবই কাছে থেকে মানুষ হয়েছি। বাংলাদেশে যখন ছিলাম আমরা জানতামই না বাবা দিবস মা দিবস কি। যখন আমেরিকায় আসলাম যে তখন ফার্স্ট একটু মনে হতো যে আসলে কি দিবসটা, পরে মনে হয় যে না, একটা দিবসে যদি সবাই মিলে ফ্যামিলি ডিনার করে, ফ্যামিলি টাইম এক্সপেন্ড করে এত ব্যস্ততার মধ্যে, সেদিক থেকে ঠিক আছে। কিন্তু ওই আপনার সন্তানরা বাবার সঙ্গে কতটা এটাই যেরকম আমরা, টাইম ইজ সো ইম্পর্ট্যান্ট। আমাদের উচিত বাচ্চাদেরকে যতটুকু টাইম দেয়া যায়, এইটা যে ঠিক, হ্যাঁ ওরা বাচ্চারা এখানকার স্কুলে যাচ্ছে, এখানকার কালচারটা আর আমাদের কালচারটা তো ওরা বেশ কনফিউজ হয়ে যায়। 18 হলে হ্যাঁ একটা ব্যারিয়ার শুরু হয়ে যায়। এখন এই দিকটাতে আমাদের আসলে একটা ইমোশনাল ট্রমা বলতে যেটা হয়, যে আমরা তো বাবা মার সাথে ভেরি ক্লোজ ছিলাম, মানে একদম এন্ড পর্যন্ত। ওরা কিন্তু না, ওরা কিন্তু ওদের একটা টাইম জোন ঠিক করে যে না, আমি আমার রুমে আমি থাকবো, আমি এখন 18, তার রুমে ঢুকতে হলে আমাদের অনুমতি নক করতে হবে, বা টু মাচ কোয়েশ্চেন করা যাবে না। এবং এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু একটু করে, যে কিন্তু শক হই যে কোথায় মিস হয়ে গেল, মানে আমরা কি কোনো রং মানে আমাদের কি কোনো রং হয়ে গেছে, কেন কথা বলে না? আগে তো খুব কথা বলতো, এখন তো কথা বলছে না। তো ওইটা যেটা হয়, আমি যেটা করি বেশি বেশি কথা বলি যাই, তারপরেও একটা যেটা শিখে গেছি যে না, আমাদের বেশি ওদেরকে আবার করা যাবে না। টেকনিক্যালি যেটা, সাইকোলজিক্যালি যেটা, এখানকার কালচার আর দেশের দুইটা একটা ব্লেন্ড করতেই হবে, একটা ব্যালেন্স করতে হবে, ভেরি ফিউশন একটা জিনিস। আমাদের আসলে ওদের সাইকোলজিটাকে একটু নিজেদেরও আপগ্রেড হওয়া উচিত, নিজেদেরও একটা এডুকেটেড করা উচিত যে হাউ টু হ্যান্ডেল দ্য কালচার হিয়ার। তো যেটা আমি ওকে বলি, বিকল্প হচ্ছে যে আমাদের ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নির্মাণ করা, যাতে আমাদের ছেলেমেয়েরা কখনো কোনো, এমন কি আমাদের কালচারে যে কথাগুলো বাবা মায়ের সঙ্গে বলা যায় না, সেই কথাগুলো যেন ওরা অবলীলে আমাদের বলতে পারে, তাহলে ওরা ডিরেইল হবে না। হ্যাঁ, এটা বলাটা সহজ, বাট করাটা অনেক কঠিন। আমি বলতে পারছি, আপনি বলতে পারছেন, কিন্তু আপনি যখন বাসায় যাবেন এটা ইমপ্লিমেন্ট করা নিজের মধ্যে, এটা খুবই কঠিন। আপনার কাছে আসি, এখানে আমরা অনেক কমপ্লেইন পাই যে আমাদের বাংলাদেশি বাবা মারা বা এশিয়ান বাবা মারা, আমরা তো বাবা আমাকে মেরেছে, আমি নিশ্চয়ই আমাদের সবাই টুকটাক বাবার হাতে মার খেয়েছি, কিন্তু এখানে ইম্পসিবল। আপনি আপনার সন্তানকে আঘাত করবেন, যদি না সেইভাবে সে রেইজড হয়, সে
কমপ্লেন করতে পারে রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্র এসে পুলিশ এসে আপনাকে, হ্যাঁ, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেটা হচ্ছে যে যুগের সাথে এবং আপনার লয়ের সাথে, দেশের সাথে যখন যেখানে সেভাবেই আমাদের চলা উচিত। এখন এইখানে হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা বহু এই আমেরিকা আসার পরে অনেক এরকম অনেক ঘটনা আমরা অনেক দেখেছি। ঘটনা দেখেছি, শুনেছি যে ছেলে পুলিশকে ফোন করে দিয়েছে, বাবা মার বিরুদ্ধে করেছে। সো এই জিনিসটা আসলে আমাদেরকে ওই বললেন না যে উনি যে এডুকেটেড হতে হবে আমাদেরকে, এইখানকার কালচার অনুযায়ী আমরা পারি না, আমাদের অনেক কষ্ট হয় যে এইখানের একটা জিনিস করতেছে ওরা, মানে যেটা আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে করছে এটা আমরা করতে পারতেছি না। আমরা যে কালচারের বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, এটা বলতে পারছি না, আমাদেরকে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরে আমাদেরকে এটাকে নিজেকে এডুকেট করতে হবে যে না, এটা করা উচিত, এটার বিকল্প আছে, বিকল্প খুঁজে বের করতে হবে, আছেই। এটা আপনাকে এডুকেট হয়ে এটাকে এমনভাবে তুমি এটা করবা না, এই কথাটাকে কিন্তু আপনি সুন্দরভাবে বলতে পারেন। আপনি যে ভাষায় বললে ও গ্রহণ করবে, তুমি তো এটা করছো, এটা ঠিক আছে, বাট এটা এইভাবে করলে মনে হয় আমার ভালো হবে। এই জিনিসটা যদি আমরা একটু অন্যভাবে ঘুরাই বলি, এটা আমাদের জন্য কষ্ট, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তাল মিলায় চলতে গেলে এটা করতেই হবে। মানে আমাদেরকে আমাদের যে অবয়ব, আমাদের যে বাবাদের যে অবয়ব আমরা দেখেছি, রাগী বাবা, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সফট বাবা হতে হবে। সফট বাবা হতে হবে এতে, কিন্তু আপনাকে আপনার প্রিন্সিপালি স্ট্রিক্ট থাকতে হবে, না হলে তো বকে যাবে। ডুজ এন্ড ডোন্টস গুলো শেখাতে হবে। ওই জিনিসটাকে আপনি আপনার প্রিন্সিপালি স্ট্রিক্ট থাকবেন, কিন্তু ওয়েটা ডিফারেন্ট হবে, আপনি ডিফারেন্ট ওয়েতে। হাবিব ভাই, আপনার তো 2 মেয়ে, এই কি চ্যালেঞ্জ ফেস করেন বাবা হিসাবে? আমার 2 মেয়ের বয়সের পার্থক্য বেশ। বড় মেয়ের বয়স 18 বছর। সে যখন ছোট ছিল একরকম, তাকে একভাবে সম্পর্ক ছিল, কিন্তু এখন তার বয়স যখন 18 হয়ে গেল, এখন বা একটু বড় হয়ে গেল, তখন তার সঙ্গে আবার সম্পর্কটা অন্যরকম হয়ে যায়। এখন আমি যখন বাসায় যাই, ছোটো মেয়েটি দৌড়ে আসে, গেট খোলার সাথে সাথে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, তার একরকম আবদার। কিন্তু বড়টি কিন্তু তার ঘরের ভিতরে তার প্রাইভেসি মেনটেন করে, তাকে ডাকতে হয়। এই ব্যাপারগুলো মেয়েরা যখন বড় হয়ে যায় তখন এই লক্ষ্য করি। বড় মেয়ের কথাই বলি, তার বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেইখানে আপনি বাবা হিসাবে ভূমিকা রাখেন। আমি চেষ্টা করি, যেমন সে কোথায় ভর্তি হবে, কোন ইউনিভার্সিটিতে যাবে, কি পড়বে, এগুলো সে আমার সঙ্গে আলোচনা করে। অনেক ক্ষেত্রে তার মায়ের সঙ্গে যদি সে সুবিধা করতে না পারে, যেমন তার একটা জিনিস লাগবে, বিশেষ করে যেখানে টাকা পয়সার ব্যাপার থাকে, একটু লাক্সারির ব্যাপার থাকে, তার মা হয়তো অ্যালাউ করে না, কিন্তু আমি বাবা হিসেবে পারি না তাকে সেই ওই জায়গাটায় খুব কন্ট্রোল করতে বা স্ট্রিক্ট হতে পারি না। তার মা হয়তো স্ট্রিক্ট হচ্ছে, কিন্তু আমি সেই জায়গাটায় স্ট্রিক্ট হতে পারছি না। হয়তো একটা জায়গায় অনেক টাকা স্পেন্ড করতে হবে, সেটা তার মা হয়তো তাকে রাগ করে সেটি তাকে দিচ্ছে না, কিন্তু আমি হয়তো ঠিকই দিয়ে দিচ্ছি, সেটি পারছি না তাকে না বলতে। এমনকি সত্যি কথা বলি যে ধরুন আমার শখের জিনিস, আমি তো আমার বাবার শখের ঘড়ি আমাকে দিয়ে দিয়েছে। আমার মেয়ের বয়স 18, সে ড্রাইভার লাইসেন্স পেয়েছে, অথচ বাবার তাকে একটা গাড়ি কিনে দিলাম, অথচ সে এখন আমার নতুন গাড়ি নিয়ে ব্যবহার করে, আমি তার গাড়ি ব্যবহার করতে হয়। আমি তাকে না করতে পারি না। আমার নতুন গাড়ি এক্সক্লুসিভ কার তাকে আমি দিয়ে দিয়েছি, সে কন্টিনিউ সে এখন ওইটিই চালায়, আমি তাকে না বলতে পারি নাই। তার মা তাকে অনেকবার নিষেধ করেছে, তোমার বাবার গাড়ি তুমি কেন নিচ্ছ, কিন্তু সে নিয়েছে, আমি না করতে পারিনি। এটাই হচ্ছে বাবা। আবার মেয়েটি যখন ছোট ছিল তখন কিন্তু সে কোথাও গেলে সারাক্ষণ আমার হাত ধরেই হাঁটতো। কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, আমার 5 বছরের ছোট মেয়েটি পার্কে যতক্ষণ ছিল সে কিন্তু আমার হাত ধরেই সে ঘোরাফেরা করছে, আমার হাত ধরেই সে হাঁটছে, মায়ের হাত। হ্যাঁ, আমি আজকে সকালে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, ইংরেজিতে সেটি বলছে, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? মেয়েটি ইংরেজিতে যা বলল যে আমার বাবার বাহু হচ্ছে আমার সবচাইতে সুন্দর জায়গা, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। তখন তাকে প্রশ্ন করা হলো যে এটি তোমার ওই বাচ্চাদের যে ডিজনির চেয়েও সুন্দর? বলে যে হ্যাঁ, আমার বাবার বাহুই হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা আমার জন্য। ট্রু, ভেরি ট্রু। প্রতিটি সন্তান, বিশেষ করে কন্যা সন্তান,
প্রতিটি কন্যা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা হচ্ছে তার বাবার বাহু। এটি ধ্রুব সত্য। ধ্রুব সত্য। আলামিন রাসেল, আপনার ছেলে খুব ছোট, এখনও সেই চ্যালেঞ্জগুলো আপনি এখনও ফেস করছেন না, কিন্তু এই ছোটো কাল থেকেই শুরু করতে হয়। যেমন আমরা আমাদের বাংলাদেশি বাবাদের মায়েদের একটা অতৃপ্তি আছে যে যে কালচারাল ভ্যালুসগুলো আমরা ক্যারি করছি, এটা আমাদের সন্তানদের কাছে হ্যান্ড ওভার করতে পারছি না। এই ক্ষেত্রে আপনি কি একেবারে এই যে ছোট ছোট বাচ্চা এখন থেকেই শুরু করছেন, মানে কিভাবে করছেন? এই ক্ষেত্রে আসলে আমার চিন্তাভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে আমি কাজ করি। সেটা হলো যে আমি খুব ছোটোবেলা থেকে, আমরা যেটা বললাম যে আমরা 5 ভাই, তো আব্বা একটা কথা সবসময় বলতেন যে যেটা আমি বলি সেটা তোমরা করো না, যেটা আমি করি সেটা তোমরা করো। তো এই কথাটা আমরা প্রতি সপ্তাহে 2-3 বার করে শুনতাম আব্বার মুখ থেকে। তো কী হলো যে যখন আমরা বড় হলাম তখন আব্বা এটা বলতেন যে তোমরা যেটা করবা সেটা কিন্তু তোমার বাচ্চারা ফলো করবে। মানে একই কথা উনি অন্যভাবে বলা শুরু করলেন। এবং আমার মনে আছে উনি মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগেই কিন্তু আমাকে এই কথাটা বললেন, এবং আমার ধারণা বাকি ভাইদেরকেও সে বলেছে সেম জিনিসটা। তো এইটা কিন্তু আসলে আমি বাসায় প্র্যাকটিস করি, আমার বাচ্চার সাথে আমি প্র্যাকটিস করি। একটা দুটো হলো যে 2 নম্বর হলো যে আমার একটু সুবিধা আছে, সেটা হলো যেহেতু আমি টডলার প্যারেন্টস কাউন্সিলিং নিয়ে কিছুটা কাজ করি, ইউথদেরকে নিয়ে কাজ করি, তো এখানে অনেক সমস্যাগুলো আমি দেখি। তো ওই সমস্যাগুলোর সমাধানটা আমি নিজের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করি, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করি। আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে বাচ্চার সঙ্গে বাবা না হয়ে বন্ধু হতে হয়। হ্যাঁ, যে যদি আমরা বন্ধু হতে পারি, দিনের কোনো একটা বেলা তার সঙ্গে খাওয়া, যেটা আমি চেষ্টা করি, ওর রুমে গিয়ে রাতের বেলা ওর ঘুমানোর আগে ওর সাথে একটু গল্প করে একসাথে দিনের মানে পুরো কাজগুলো, স্কুলের বিষয়গুলো গল্প করা। হ্যাঁ, সপ্তাহে একটা সময় বের করে ওর সঙ্গে খেলতে যাওয়া। ও যখন ফুটবল খেলে আমি নিজে ওর সাথে ফুটবল খেলি। তো এই যে বিষয়গুলো প্র্যাকটিস করা ছোটোবেলায় থেকে, ও যখন পড়তে বসে তখন আমি এখনও পড়তে বসি, ওর পাশে পড়তে বসি। তো এই প্র্যাকটিসগুলো আমি চেষ্টা করি যে আপনার ওর মধ্যে দেওয়া, যাতে করে সে আমাকে ফলো করার চেষ্টা করতে পারে। এটা একটা, কারণ খুব ছোটোবেলা থেকে যদি আমরা সেভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু চ্যালেঞ্জটা কমে যায়। আর একটা ব্যাপার যেটা আমাদের কালচারের সঙ্গে সবসময় আমরা জেনে আসছি, যেটা হলো যে বাবা মার ঋণ শোধ হয় না। আমার চিন্তাভাবনা এবং আমার ওয়াইফের চিন্তাভাবনা একটু ডিফারেন্ট। সেটা হলো যে আমরা আসলে, আমার বাচ্চা কিন্তু আমাদের ঋণ শোধ করে দিচ্ছে, কারণ বাচ্চা আমার কাছে মনে হয় একটা টয়, সে একটা খেলনা। সো সে তার ছোটবেলা থেকে তাকে দেখে আনন্দটা আমি নিচ্ছি, সে কিন্তু তার ঋণ শোধ করে ফেলছে। এই যে মানে এইভাবে চিন্তা করলে কিন্তু এইভাবে আমি আসলে মানে ওকেও বড় করছি, আমার মধ্যে বাবা হিসাবে নিজেকে ওইভাবে রেডি করেছি আর কি। আমি আমার ফ্যামিলির একটা কথা হঠাৎ মনে পড়লো, সেটা হলো একেবারেই প্রথম থেকে যখন ফ্যামিলি বিল্ড আপ করছি, আমরা 4 জন, আমি, আমার স্ত্রী এবং ছেলে মেয়ে, আমরা প্রতিদিন অন্তত 2 বার পাওয়ার হাগ দিতাম, 4 জন একসঙ্গে হাগ দিতাম। দ্যাট ইজ উই ইউজ টু কল পাওয়ার হাগ, এবং দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল টু বিল্ড দ্য বন্ডেজ অফ দ্য ফ্যামিলি। এবং আমার ছেলে ক্লাস 8-9 পর্যন্ত পড়া পর্যন্ত, তখন ওরা লন্ডনে থাকতো, ও যখন স্কুলে বুলি হইতো, শিকার হতো বা কোনো খুব কষ্ট হইতো, বাসায় এসে বলতো আব্বু আমাকে পাওয়ার দাও মানে আমাকে হাঁক দাও, জড়ায় ধরে রেখে খুব জোরে ধরে রাখতাম কয়েক মিনিট। হি ফেল্ট ভেরি গুড যে আমাকে পাওয়ার দাও, সে বলতো আব্বু আমাকে পাওয়ার দাও, এটা হচ্ছে পাওয়ার। সো আমার মনে হয় এইরকম ছোটো ছোটো জিনিসগুলো অনেক হেল্প করে ফ্যামিলি বন্ডেজটা তৈরি করার জন্য এবং ক্লোজ হওয়ার জন্য, সন্তানদের সঙ্গে ক্লোজ হওয়ার জন্য এগুলো খুব হেল্প করে। আমরা এই যে কালচারাল ভ্যালুস, এটা আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মোটামুটি এটা সবারই একটা আক্ষেপ আছে যে আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের পহেলা বৈশাখ, আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের লালন গীতি, আমাদের হাসন রাজার গান, এগুলো আমাদের সন্তানরা পছন্দ করে না, শোনে না, কবিতা শুনতে চায় না আমাদের সন্তানরা। সো এইটা ইটস এ বিগ চ্যালেঞ্জ, কারণ ওরা একটা ভিন্ন কালচারে বড় হচ্ছে, ভিন্ন ভাষায় ওরা স্কুলে কথা বলছে, কোড অফ কন্ডাক্ট ওদের ডিফারেন্ট। ওরা হয়তো এখানকার গান পছন্দ করে, আমাদের দেশের গান পছন্দ করে না। আবার কেউ কেউ আছে এখানে জন্ম এবং বেড়ে ওঠা, তারা চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইছে, শাড়ি পরছে মেয়েরা বড় হয়ে, সেটাও আছে। এখন এটা মানে কতটা দরকার আসলে ওদের কাছে হ্যান্ড ওভার করা? নাফিস ভাই কী বলেন, এটা কি আসলেই দরকার যে আমাদের বাঙালি সংস্কৃতিটা ওদের কাছে হ্যান্ড ওভার করতেই হবে? আর যদি করতে হয় তাহলে কীভাবে করবো আমরা? হ্যাঁ, গুড কোশ্চেন। আমরা তো অবশ্যই ট্রাই করব আমাদের কালচার এবং যে রিলিজিয়ানেই থাক না কেন সেই রিলিজিয়ানটা, কালচারটা প্র্যাকটিস করার জন্য আমার ছেলেমেয়েরাও তাই করুক, এটা আমরা চাবই। এখন ওরা এটাকে কতটুকু আমরা পারবো কি পারবো না জানি না, উই ট্রাই আওয়ার বেস্ট, আমাদেরকে আমাদের বেস্ট করতে হবে। কিন্তু আপনি আসছেন অন্য একটা দেশে,
অন্য কালচারে আপনি আপনার বাচ্চাকে মানুষ করতেছেন, এটা যদি আপনি কোনো চেষ্টা করবেন, আপনি না পারলেন, এটাতে আক্ষেপ করার কিছু নাই আমি মনে করি। এটা তাদের মতো তারা যদি বড় হয়ে খুশি থাকতে পারে, তাদের হ্যাপিনেস আমাদের হ্যাপি। তারা যদি ওইটাতে হ্যাপিনেস, কিন্তু আপনি কতদিন এই জেনারেশনেই কিন্তু আপনার যে শক্তি প্রয়োগ করে, যে ইচ্ছা করে তাদেরকে আপনার কালচারালি, আপনার রিলিজিয়াসে রাখার চেষ্টা করছেন, আমি মনে করি এই পর্যন্তই। নেক্সটে আপনি কতটুকু এইটাকে ধরে রাখতে পারবেন, ওদের জেনারেশনটাকে, ওদের পরবর্তী জেনারেশনটাকে, আমি খুবই চিন্তিত এটা নিয়ে। আমার মনে হয় যে একটু আগে মহসিনা ভাবি বলছিলেন যে ফিউশন একটা শব্দ ব্যবহার করেছেন, আমার মনে হয় সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই সংস্কৃতির, এই দেশের যে ভালো যা আছে আমি নেব, আমার দেশের, আমার সংস্কৃতির, আমার ধর্মের ভালো যা আছে নেব, নিয়ে একটা ব্লেন্ড করে এইটা যদি আমার সন্তানকে দিতে পারি। আমাদের খুব রিজিড হলে চলবে না, এখানকার কিছু নিতে পারবে না। আবার আমার মানে বাংলাদেশ ছেড়ে দিয়ে আমি জানি অনেকে আছে যে আমার ছেলেটা ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে না, ইংরেজি দারুণ বলে, খুব খুশি। সেটাও যেমন ঠিক না। আবার সব ওটা নিতে হবে, সেটাও ঠিক না। একটা ব্যালেন্স করলে বোধহয় একটা আইডিয়াল সিচুয়েশন, একটা নতুন সংস্কৃতি তৈরি হয়। অবশ্যই সেটা করতে গেলে যেটা হয় আপনি পারবেন। আমার মনে হয় আপনি যেখানে যাচ্ছেন সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওরা তো যেতে চাবে না, আপনি একটা কালচারালের প্রোগ্রামে যাচ্ছেন, ওরা পিছনে বসে ফোন দেখুক, অসুবিধা নাই, বা অন্য ফ্রেন্ডদের সাথে গল্প করুক, কিন্তু ওই যে কালচারালের ওইখানে নিয়ে চলেন, আপনি আপনার গাড়িতে পিছনে বসায় বা যেটাতেই হোক আপনি নিয়ে যে ওদেরকে বসায় রাখেন। তারপরে আপনি রিলিজিয়ান, যে রিলিজিয়ানই হই না কেন, আপনার ওই মসজিদে যাচ্ছেন বা মন্দিরে যাচ্ছেন, নিয়ে যান সাথে, ওই প্র্যাকটিসটা থাকবে। আপনি তাকে রিকোয়েস্ট করবেন, চলো ইয়ে করে। আমার কিছু চাইনিজ সহকর্মী আছে, বন্ধু আছে, আমি তাদের দেখি যে তারা চাইনিজ ভাষাটা শেখার জন্য তাদের সন্তানদের একদম মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনি যেটা আমি বলবো, আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। ওরা কোথা থেকে শিখবে? যেমন আমার বাচ্চা বর্ন এখানে, আমার দুটো বাচ্চা কিন্তু পড়তে পারে না বাংলা, কিন্তু ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলে। কারণ আমরা আসলে দুজনকেও বাসায় ইংলিশ অ্যালাউ ঠিক না, আমরা বলি নাই, আমরা বাংলায় কথা বলেছি। আর লাকিলি ওরা মানে নানু দাদু সবাইকে পেয়েছে, তারা তো ডেফিনেটলি তাদের সাথে বাংলায় কথা বলেছে। আমি কখনো ওই যে ইংলিশে, আমিও যদি বলি, ও কিন্তু আমার সাথে ইংলিশে কমফোর্টেবল, বাট আমরা ছোটবেলা থেকে আসলে ওরা বাংলা শুনে আসছে বাসায়। তো এই দিক থেকে আমার যেরকম মানে আমি লাকি যে বাংলা নিয়ে আমাকে বেশি প্রেশার দিতে, কিন্তু বুঝে না। না, আমরা কঠিন বাংলা কথা বলিও না, কঠিন। ওরা যে বাংলা কথা, বাইরে একটা মুরব্বি আসলে বা বাঙালি কমিউনিটিতে গেলে, যখন আঙ্কেলরা বা অন্যরা ওকে বাংলায় কোয়েশ্চেন করছে, বাংলায় অ্যান্সার দিচ্ছে, সেটাই তো একটা যে না, ও বাংলা বুঝছে, যে বাংলায় কথা বলতেছে। এই বেসিক জিনিসটা প্র্যাকটিসের উপর, নাহলে হবে না। আর কালচার যেটা বলছেন, আমি যদি ওই কালচার না প্র্যাকটিস করি, আমি যদি ওখানে না যাই, ওদেরকে নিয়ে না যাই, ওরা যদি নাই দেখে যে আমি ওটা করছি, তাহলে তো আমাদের কালচারের একটা বড় অংশ হচ্ছে ফুড, বাংলাদেশি ফুড। হ্যাঁ, ফুড তো ডেফিনেটলি। আমরা যদি ফ্যামিলিতে আমরা বার্গার আর পিজাতে চলে যাই, যেরকম যে আমরা কাজ করে আসছি কিন্তু বাসায় এসে ফুড অর্ডার করছি, লাইক আমি তো পাচ্ছি না, কুক করা সম্ভব না, লেটস অর্ডার ফুড। না, এটা যেরকম আমি কখনো করি নাই। না, তো আমার বাচ্চা যেরকম সাদা ভাতটা না হলে মনে করে যে মানে ভাত খেলাম না, বড় ছেলে যেটা হচ্ছে ভাত, হোয়াইট রাইস থাকতেই হবে একটা ভাত। তারপর যেমন ডাল, বেসিক ভাত আর ডালটা ও হচ্ছে মনে করে যে মাস্ট। সো ইউ হ্যাভ হ্যান্ডেড ওভার, রাইট? দ্যাটস গুড। হ্যাঁ, ছোটটাও তাই। হাবিব ভাই, আপনি তো অসাধারণ কবিতা আবৃত্তি করেন। আপনার মেয়ে যদি আপনার কবিতা মন দিয়ে শুনতো, বাংলা আবৃত্তি, খুব ভালো লাগতো না? মানে এটা কি সম্ভব? পারেন? মানে সিচুয়েশনটা কি বাসার? মানুষের জীবনের সব কিছুই কিন্তু মানুষের প্রাপ্তি সমানভাবে হয় না। আমার সঙ্গে আমার বাবার, আমাদের যে সম্পর্কটি ছিল, বাবা সন্তানের সম্পর্ক, বাবার সঙ্গে আমার সঙ্গে আমার সন্তানের সম্পর্ক ঠিক সেরকমটি হবে না। আমি যেহেতু দেশে বড় হয়েছি, আমার বাবা বাংলাদেশে, আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে সব কিছু, সুতরাং আমার বাবার থেকে সব কিছুই কিন্তু আমি শিখবার চেষ্টা করেছি। এবং বাবার যা কিছু ভালো দিক, ভালো গুণ ছিল, বা কালচারালি আমার বাবা যথেষ্ট এনরিচড ছিলেন। আমি যেটি বলছিলাম যে নামাজ পড়াও প্রথম বাবার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, ঠিক তদ্রূপ কালচারাল ব্যাপারগুলো আমার বাবা ভীষণ রকম সাংস্কৃতিক মানুষ ছিলেন,
তার থেকে এগুলো আমার শেখা। সামাজিক, সাংস্কৃতিক, কালচারাল সব কিছুই অনুপ্রেরণার উৎস কিন্তু আমার বাবা। মানুষ নিয়ে কাজ করা, কমিউনিটির লোক নিয়ে কাজ করা। আমার বাবা শিক্ষক ছিলেন, তিনি দেশেই থাকতেন। দেশের মানুষের জন্য তার সাধ্যের মধ্য থেকে যেটুকু করবার যে প্রচেষ্টা তার ভেতরে ছিল, সেগুলো আমাদেরকে কিছুটা, আমার ভাইদেরকে কিছুটা অনুপ্রাণিত করে, এবং আমরা চেষ্টা করি তার সেই পদাঙ্ক অনুসরণ করবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমার সন্তান তো এই দেশে বড় হয়েছে, জন্মেছে। আপনি বাবা হিসেবে এই দেশে কালচারাল বড় ব্রিজিংটা হয়েছে। কিভাবে করছেন? আমি সত্যিকার অর্থে যদি বলি, কালচারাল ব্রিজিং আমরা ব্যর্থ হয়েছি। এটি সম্ভব হয়নি। তার কারণটা হলো এটা অনেকেই এটি চেষ্টা করে। আমি আমার সন্তানের জন্য, মেয়ের জন্য বাংলাদেশ থেকে ওর যখন বয়স 2-3 বছর হারমোনিয়াম, তবল এগুলো সব নিয়ে আসছিলাম, কিন্তু সে কখনো ধরেনি। আমি চেষ্টা করেছি, সে করেনি। কারণ তার ভাষা, ঘরে কিছুদিন তাকে বাংলা ভাষায় সে ঘরে কথা বলে, আমার মা আছেন, সে বাংলা বলতে পারে, বাংলা বোঝে, কিন্তু ছোটোবেলায় তাকে বাংলার অনেক কিছু দেখানো হতো, টেলিভিশনে নাটক বলেন, গান বলেন, কিন্তু এখন বড় হওয়ার পরে সেগুলো সে এখন দেখে না, সে এখন এগুলো সে করে না। তার মতো তাদের একটা কালচার, কিন্তু ধর্মীয় ব্যাপারটি ফলো করে পুরোপুরি। ধর্মীয় ব্যাপারটি আমরা তাকে পুরোপুরি আমাদের মতো করেই শেখাবার চেষ্টা করেছি, এবং সে সেটিও ফলোও করে, নামাজ পড়া, 5 ওয়াক্ত বা এগুলো করে। কিন্তু কালচারাল ব্যাপারগুলো, এখন আমি যদি বলি তাকে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো, সে তো শুনবে না। সে তার পছন্দের ইংরেজি গান শুনে, সে তার পছন্দের এখানকার যে ব্যাপারগুলো, সে তো বলে যে আমি তো বাংলাদেশি না, আমি আমেরিকান, এখানে বরণ করেছি। এখন তার যুক্তির সঙ্গে কিন্তু আমাকে হেরে যেতে হয়। হ্যাঁ, সে বলে আমি মুসলমান হিসেবে আমার ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সেটা আমি ফলো করি, সেই জায়গায় সে রাইট আছে। কিন্তু কালচারাল ব্যাপারগুলো আমি তাকে আমার বাংলাদেশি কালচারটাকে সেভাবে দিতে পারিনি। ধর্মটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু কালচারটাকে অ্যাকসেপ্ট করে না। এখানকার বাচ্চারা আসলে করে না, একটা পর্যায়ে 99%ই করে না। হয়তো যারা করে, আমি বলবো তারা ভাগ্যবান, যাদেরকে শেখাতে পেরেছে। আলামিন বেশিরভাগ রাসেল, ক্ষেত্রেই সম্ভব হয় না। পরিবারের নৈতিক ভিত্তি তৈরি করার ক্ষেত্রে বাবার একটা বড় ভূমিকা থাকে। আপনার নিশ্চয়ই মনে পড়ে কিছু কিছু কথা যা আপনার বাবা বলেছিলেন, সেগুলো সারা জীবন আপনি মেনটেন করেছেন, এবং একটা এথিক্যাল বেস গড়ে উঠেছে সেই সব কথার ভিত্তিতে। এরকম কিছু যদি বলেন, শেয়ার করেন আমাদের সঙ্গে। ওই যেটা প্রথমে আমি বললাম যে ওই জিনিসটাকে আমি খুব ফলো করি, যেটা উনি বললেন যে যেটা আমি প্র্যাকটিস করি সেটা তোমরা করবা, যেটা আমি করি সেটা করবা, যেটা আমি বলি সেটা করো না। ঠিক একইভাবে এইভাবে বলতেন আর কি। আর একটা কথা উনি সবসময় বলতেন যে সেটা হলো যে আপনার ইচ্ছা, মানে শব্দটা ব্যবহার করতেন এভাবে যে ইচ্ছা রাখবা আকাশ সমান। হ্যাঁ, এটা মাটিতে পড়বে না, যদি নিচেও পড়ে মাটিতে পড়বে না। যদি নিচে পড়তে পড়তে আসে তখন কি হবে যে তোমার হয়তো তাল গাছের উপরে পড়বে, মানে ড্রিমটা তৈরি করো। হ্যাঁ, যে তাল গাছের উপরে পড়লো কিন্তু মাটিতে পড়লো না। কিন্তু তোমার ইচ্ছা যদি থাকে মাঝ আকাশ পর্যন্ত, তখন পড়তে পড়তে যদি কলা গাছের উপরে পড়ে, কলা গাছ সহ তোমার ইচ্ছা মাটিতে পড়ে যাবে। মানে এইভাবে উনি বোঝানোর চেষ্টা করতেন আর কি। তো এই জিনিসগুলো আমি মানে এখনও মানে বুঝি আর কি, যে মানুষের চিন্তা পরিকল্পনা যদি আমার আকাশ সমান থাকে। আর একটা জিনিস উনি সবসময়ের জন্য উনি অপছন্দ করতেন, সেটা হলো কোনো কিছুতে না বলাটা। হ্যাঁ, নেগেটিভিটি উনি কোনোভাবেই নিতে পারতেন না, যে জিনিসগুলো আমার মধ্যে এখনও চলে আসছে আর কি। আর আমি একটু অ্যাড করতে চাচ্ছি জহির ভাই, সেটা হলো যে ওই যেটা কালচারাল যে ব্যাপারটা আমাদের বাচ্চারা আসলে নিতে চায় না, সেটা হলো যে আমাদের আসলে হয়েছে কি যে আমরাই কতটুকু দিতে পারছি, এটা একটা ব্যাপার কাজ করে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি একটা প্রোগ্রামে গেছিলাম মাঝখানে, বাংলাদেশ আমাদের কমিউনিটি একটা প্রোগ্রামে, সেখানে আমাদের কমিউনিটি অনেক বড় এক নেতা, জাতীয় সঙ্গীতের সময় দেখছি উনি হেঁটে বেড়াচ্ছেন, নিজে চা নিয়ে দৌড়াদৌড়ি করছেন। কিন্তু এইখানে বেড়ে ওঠে একটা বাচ্চা, বয়স হবে 8 বছর বা 9 বছর একটা মেয়ে, সে জাতীয় সঙ্গীতের সময় আমার পাশে দাঁড়িয়ে পুরোটার সময় দাঁড়িয়ে থেকে সে জাতীয় সঙ্গীত গুনগুন করে জাতীয় সঙ্গীত গাইলো। এটা ফ্যামিলি প্র্যাকটিস। হ্যাঁ, ফ্যামিলি প্র্যাকটিস সেটা ভিতরে নিয়েছে। যখন এই যে কলেজগুলোতে আমাদের যে বিএসএ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কলেজগুলোতে যে প্রোগ্রামগুলো হয়, পয়লা বৈশাখের প্রোগ্রাম প্রতি বছর আপনার 18 থেকে 20টা কলেজে বা ইউনিভার্সিটিতে প্রোগ্রামগুলো হয়, পুরোটাই বাংলা কালচার, কালচারটাকে এক্সচেঞ্জ করা যেটা। সো এই যদি ওদের নাচ দেখেন, গান দেখেন, হয়তো ওদের মতো করে চেষ্টা করছে, আমাদের কালচার 100% হচ্ছে না। তারা যে চেষ্টা করছে, যে কালচার যে এক্সচেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে। এর চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আমার কাছে মনে হয় যে আমরা ধর্মীয় ব্যাপারটা যতটুকু ইচ্ছা নিয়ে আমরা চেষ্টা করি, আমাদের কালচারটা ওইভাবে চেষ্টা করি না। কিন্তু কালচারটা যদি না থাকে তাহলে হবে কি যে আমাদের প্যারেন্টসের সঙ্গে বাচ্চাদের একটা দূরত্ব কিন্তু বাড়তে থাকে।
আর এটা করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমরা এখানে থেকে খুব বেশি একটা যে করতে পারবো তা না, এটা ব্লেন্ড করতে হবে আমাদের দেশের সঙ্গে। বছরে একটা বার অথবা 2 বছরে একবার যদি সামারে বা কোনো একটা সময় যে কয়েক সপ্তাহ থাকতে পারি আমরা, আমাদের কালচার, মাটির ঘ্রাণ যদি খুব কাছ থেকে দেখে তারা, তাহলে কিন্তু তাদের জন্য এটা খুব সহজ এটা হয় আপনি নেওয়ার জন্য। খুব ভালো কথা বলেছেন। আমি যদি আমার সন্তানকে খুব ভালো করে বলি, আমার মেয়েকে বলি যে মা তুমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনবা, কিন্তু আমি কখনো ঘরে রবীন্দ্রসঙ্গীত বাজাই না, তো ও শুনবেটা কোত্থেকে, ও শিখবেটা কোত্থেকে? Right. আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন আইভরি কোস্টে কাজ করতাম, আমার একা থাকতাম, তো ওটা নন ফ্যামিলি ডিউটি স্টেশন। আমার হাউসমেট ছিলেন একজন ভারতীয়, দিল্লির ভদ্রলোক, সঞ্জীব শর্মা। প্রতিদিন ভোরবেলা আমার ঘুম ভাঙতো গায়ত্রী মন্ত্র শুনে। সে ঘুম থেকে উঠেই, সে ভোরবেলা ঘুম থেকে উঠেই গায়ত্রী মন্ত্র অন করে দিত এবং সে গায়ত্রী মন্ত্র শুনতো। সে যে খুব ধার্মিক তা না, কিন্তু গায়ত্রী মন্ত্র শুনতো। এখন আমি যখন কোনো ইন্ডিয়ান দোকানে যাই, যখন সে গায়ত্রী মন্ত্র শুনি, লন্ডনে অনেক হতো ইন্ডিয়ান সুপার মার্কেটগুলোতে ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গায়ত্রী মন্ত্র বাজাতো, শুনলে কিন্তু আমার ভালো লাগতো, কারণ এটা আমি বহুদিন শুনেছি। শুনে শুনে আমার মধ্যে, তো এই যে শোনার একটা কান তৈরি করা, কালচার এইভাবে ট্রান্সফার করতে হয়। কারণ আমি যদি আমার বাসায় বাংলা গান বাজাই নিয়মিত, তাহলে আমার সন্তান শুনলে, না বুঝলেও শুনতে শুনতে ওর মধ্যে একটা কান তৈরি হবে, ও আকর্ষণটা তৈরি হতে পারে। কিন্তু আমি যদি ওকে শুধু মুখে মুখে বলি, করে না দেখাই, তাহলে কিন্তু ট্রান্সফারটা হবে না। এক্স্যাক্টলি, যেমন সায়েন্স কিন্তু সেটাই বলে। এখানে ডক্টর নাফিস ভাই আছেন, আপা আছেন, উনি তো মা। আমরা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন কিন্তু মা যেটা প্র্যাকটিস করছে, ইভেন তো বাবা যেটা করছে সেটা কিন্তু সে নিচ্ছে, এবং তার মধ্যে কিন্তু এই প্র্যাকটিসটা আছে। তো একইভাবে কিন্তু কালচারটা কিন্তু এভাবে এক্সচেঞ্জ হইতেছে আমাদের ইয়ে থেকে। পরিবারের নৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য বাবার একটা বড় ভূমিকা থাকে। সাধারণত বাবা যদি ধরেন অসৎভাবে অর্থ উপার্জন করে, ধরেন চোরও হয়, সে কিন্তু তার ছেলেকে বলে না বাবা তুমিও চোর হবা, সে কিন্তু তার ছেলেকে বলে তুমি একটা সৎ মানুষ হবা, বড় মানুষ হবা, সৎ জীবনযাপন করবা। কিন্তু এইটা ততটা এফেক্টিভ হয় না, কারণ সে দেখে তার বাবা ঘুষ খাচ্ছে। সো তার মধ্যে কিন্তু ওই কালচার ডেভেলপ করে। এই জন্য আমাদেরও মানে আমাদের বাবারা সৎ ছিলেন বলেই হয়তো আমরা সৎ হয়েছি, আবার আমরা সৎ থাকলে আমাদের সন্তানরা সৎ হবে, নৈতিক হবে। একটা মানে লিড বাই এক্সাম্পল একটা কথা আছে না, আমরা যদি নৈতিক জীবনযাপন না করি, শুধু মুখে বললে হবে না, তাহলে আমাদের সন্তানরা নৈতিক জীবনযাপন করবে না, আমাদেরও সেটা করে দেখাতে হবে। নাফিস ভাই, আপনি এই যে পরিবারের নৈতিক ভিত্তি নির্মাণের জন্য বাবার যে ভূমিকা, এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন, আর তারপর আমরা শেষ করব। এটা অবশ্যই আমাদের বাসায় যেটাই করেন না কেন, আপনাকে মনে করতে হবে যেমন সামনে ওরা থাকলে পরে এই একটা খারাপ একটা আপনি প্লেটটা আপনি খেয়ে ধুচ্ছেন, আপনি না ধুয়ে যদি ওইভাবেই রেখে দেন, টেবিলের উপরে একটা জিনিস খেয়ে রেখে দিলেন, তারপরে একটা টিস্যু পেপার ফেলে দিলেন, আপনি যদি ওটা না তুললেন, বা ফোনে কারোর সাথে কথা বলতেছেন, মুখ খারাপ করে কথা বলতেছেন, আপনার পাশে বসে আছে, আপনি গাড়ি চালাচ্ছেন, পাশে বাচ্চাটা বসে আছে, সামনে আপনি একটা হর্ন দিয়ে একটা গালি দিলেন সামনের ড্রাইভারকে, ও কিন্তু শিখে গেল, পরবর্তীতে ও যেদিন স্টিয়ারিং ধরবে সে কিন্তু ঠিক সেই কথাটাই ওই সামনের ড্রাইভারটাকে বলবে। ফলো দ্য স্টেপ, ফলো দ্য স্টেপ। আমি কিন্তু আমার বাবার স্টেপ ফলো করার চেষ্টা করতেছি, আমরা সবাই করতেছি, ফলো দ্য স্টেপ। আপনি যেটা করছেন আপনার বাচ্চাও ঠিক ওই স্টেপটাই করবে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে আমাদের প্রত্যেকটা কথাবার্তায়। আপনি তার সাথে, আপনার ওয়াইফের সাথে কিভাবে কথা বলছেন, ঠিক পরের দিন কিছুদিন পর ওর যখন বিয়ে হবে, কিন্তু সেই ব্যবহারটাই ওর ওয়াইফের সাথে বা ওর হাজব্যান্ডের সাথে করবে। সো we have to be careful with your wife or husband. অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তার আগে মহসিনা রহমান আপনার কাছে আসি। আপনি মায়েদের প্রতিনিধি হিসেবে সকল বাবাদের উদ্দেশ্যে অনুষ্ঠান শেষ করবার আগে যদি কিছু বলেন। বাবাদের উদ্দেশ্যে শুধু আমি এটাই বলবো যে বাবা হচ্ছে একটা ফ্যামিলির মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক মায়ের মতোই। সো ইটস লাইক এ টিম ওয়ার্ক। সো মা যেরকম বাচ্চাদের জন্য মানে অনেক কিছু স্যাক্রিফাইস করছে, অ্যাট দ্য সেম টাইম বাবারাও করছে। তো বাবারা টাইম দিবেন বাচ্চাদেরকে, মায়েদেরকে, এবং অ্যাজ এ টিম হিসাবে আপনারা সংসারটাকে খুব সুন্দর করে গোছাবেন এবং সময় দিবেন, সবাইকে ফ্যামিলি মেম্বারকে বোঝার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। এক সেকেন্ড, জি, ওই আমি যাদের বাবা বেঁচে আছে আমি শুধু তাদের জন্য বলবো যে
একটা বার হলো আপনি কবে আপনার বাবাকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি, বা কবে জড়িয়ে ধরেছেন যে আমি বাবা তোমাকে ভালোবাসি? এই কথাটা আপনারা অন্ততপক্ষে মাসে হোক, এক বছরে হোক, একদিনে হোক একবার বলার চেষ্টা করবেন তাকে জড়িয়ে ধরে। তাহলে আর যে লোকটা আপনার জন্য জীবন দিয়ে দিচ্ছে, যে পিপাসত্ব, যে আপনি না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে, আপনি তাকে যদি জড়িয়ে ধরে একবার বলেন আমি তোমাকে ভালোবাসি, সব ভুলে যাবে, আপনার জন্য জীবন অনেক দিয়ে ধন্যবাদ, দেবে। চমৎকার বার্তা দিয়েছেন আপনি। প্রিয় দর্শক, বাবা একটি ছোট শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ, দায়িত্ব ও নির্ভরতার এক বিশাল পৃথিবী। আন্তর্জাতিক বাবা দিবস 2026 উপলক্ষে বিশ্বের সকল বাবার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই আয়োজন থেকে যদি আমরা আমাদের বাবাদের প্রতি ভালোবাসা ও সম্মান আরও একটু বেশি প্রকাশ করতে অনুপ্রাণিত হই, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।